বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অরব যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় মন চাই পিউ পাপিয়া হৃদয়ের প্রান্তরে। অরব যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় মন চাই পিউ পাপিয়া হৃদয়ের প্রান্তরে। আমরা তাতে রেখেছি স্বপ্নের দিক জেলে, আমরা তাতে রেখেছি স্বপ্নের দিক জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বোনা, আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত যাত্রা আমাদের দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের যাত্রাপালা।
বাবু শ্রী রঞ্জন দেবনাথ বিরচিত এবার বাংলার সুনাম ধন্য নাট্য পরিচালক আজিজুল হক পরিচালিত অগ্নি বীণা নাট্য গোষ্ঠীর উদ্যোগে এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মায়ের চোখে জল, মায়ের চোখে জল। প্রভুজি 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 मेरे जीवन ज्योत जागाओ प्रभु जी, मेरे जीवन ज्योत जागाओ सुंदर मनोहर दरस देखाओ सुंदर मनोहर दरस देखाओ जीवन ज्योत जागाओ प्रभु जी, मेरे जीवन ज्योत जागाओ। आशा निराशा माया तुम्हारी भूल रहे जी
যত দীপ জ্বালাও মেরে জীবন যত জাগাও প্রভুজি মেরে জীবন যত জাগাও সুন্দর মনোহর দরস দেখাও সুন্দর মনোহর দরস দেখাও জীবন যত জাগাও প্রভুজি মেরে জীবন যত জাগাও প্রভুজি মেরে জীবন যত এসো দেবীদা, অনেক দিন পর তুমি আমাকে অনু বলে ডাকলে, তারপর ভাগ্নির বিয়ের ঝামেলা মিটে গেল। হ্যাঁ, আপাতত মিটিয়ে দিলাম। গতকাল তোমার মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না দেবীদা। মেয়েটাকে আমি শুধু পেটেই ধরেছিলাম, মায়ের কর্তব্য আমি কিছুই করতে পারিনি, এমনকি আশীর্বাদ করবার অধিকারটুকু আমার নেই। এমন ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে জন্মেছিলাম। থাক অনু, এসব কথা বলে কি লাভ? লাভ না, লাভ কিছুই নয় দেবীদা। মাঝে মাঝে ভাবি এসব কথা আমি চিন্তা করব না, তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতে চাই বুক ফাটা কান্না। কেঁদো না অনু। দেবীদা, আমার নারীত্ব, আমার মাতৃত্ব হাহাকার করে কাঁদে। দুটো সন্তান পেটে ধরেও আমি মা ডাক শুনতে পেলাম না। আবার তুমি কাঁদছো অনু? তুমি যদি না থাকতে ওই মেয়েকে কেউই বিয়ে করতো না। হয়তো আমারই মতো কোনো মাতাল চরিত্রহীনের হাতে পড়ে আমার মতো ওর জীবনটাও ব্যর্থ হয়ে যেত। আমি বড় ক্লান্ত অনু। এই কদিন প্রচুর দখল গেছে শরীরের উপর দিয়ে, তাছাড়া বয়স তো হলো। ভাগ্নির বিয়ে তো দিলে, এবার নিজে কবে বিয়ে করছো দেবীদা? বিয়ে? আমি এই বয়সে বিয়ে করব আমি? তুমি কি বলছো অনু? 50 ছুঁই ছুঁই করছি, এই বয়সে বিয়ের কথা চিন্তা করাও পাপ। শুধু পাপ নয়, এটা একটা সমস্ত বড় সামাজিক অপরাধ। বাধাটা অবশ্য তোমার বয়সের নয়। কোথায় তোমার বাধা তা আমি জানি। জানো? হ্যাঁ। বলো কোথায় বাধা? আমি। ও, তুমি আজও আমাকে ভুলতে পারোনি দেবীদা, কিন্তু কেন? আমি তো তোমাকে বলেছি আমার দেহটা অশুচি হয়ে গেছে, অপবিত্র ফুলে কখনো দেবতার অর্ঘ্য সাজানো যায় না। তবু কেন তুমি বুঝতে চাইছো না বলো দেখিনি? তোমার যুক্তির সঙ্গে আমি একমত নই অনু। ফুল কোনদিন অপবিত্র হয় না। না, ভুল দেবীদা, এটা তোমার ভুল। ভুল নয়, ভুল নয়, এটা তোমার মনের কুসংস্কার। বর্বর পশুর হাতে তোমার নারী ধর্ম লাঞ্ছিত হয়েছে, তোমার মন তাতে সায় দেয়নি। তুমি যদি স্বেচ্ছায় তোমার দেহটাকে দান করে দিতে, আমি না হয় তোমাকে ঘৃণাই করতাম। কেন তুমি বুঝতে চাইছো না বলো দেখিনি? পারছি। কোথায় তোমার দ্বিধা তাও আমি জানি। প্রথম দ্বিধা, তোমার ছেলে মেয়ে বড় হয়েছে, সমাজ তোমাকে ঘৃণা করবেই, কিন্তু আমার কোনো তাড়া নেই। যদি কোনোদিন মনে সাড়া পাও, আমাকে জানাবে। দেবীদা, আমি যে এখনো তোমাকে ভালোবাসি অনু, এখনো তোমাকে ভালোবাসি।
তোমার ছেলের খুঁজে আমি বস্তিতে গিয়েছিলাম। প্রতিবেশীরা বললে বছর 2 আগে নাকি তোমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। নান্টু তখন কলেজে পড়তো, সে থেকে ছেলের কোনো খোঁজ নেই। হয়তো বাপের মতো কোন চোর গন্ডার দলে ভিড়ে গেছে। না দেবিদা, না না, আমার আমার নান্টু, আমার নান্টু। কঠোর বাস্তবকে অস্বীকার করে কোনো লাভ নেই। অনু, বাপের বিষাক্ত রক্ত ধারা ছেলের দেহে সংক্রামিত হবে, এতে আশ্চর্য হবার কি আছে? আসলে রক্তের দাবিকে অস্বীকার করা যায় না। মাতালের ছেলে মাতালি হবে, ভদ্রলোক কোনোদিন হবে না, ভদ্রলোক হবে না। তুই কাঁদছিস কেন রে অনুরাধা? একদিন তো তুই মা হয়েছিলি। 3 বছরের নান্টু পেটে ছিল নন্দিনী, হঠাৎ ঝড় উঠলো, ভেঙে গেল তোর তাসের ঘর, চাপা পড়ে গেল স্নেহ মায়া মমতার। অনুরাধা নতুন নাম নিল বৃষ্টি। চেঁচাবেন না। যা বলছি শুনুন, আমি বড় বিপদের সম্মুখীন হয়েছি। হয়তো এই মুহূর্তে চাই কি জানটাই চলে যেতে পারে। দয়া করে একটু জায়গা দেখিয়ে দিন, তরি ঘুরে লুকিয়ে বাঁচি। হাতেরই করছেন কেন? বলুন আমি কোথায় লুকাবো? ওইরা আসছে। কিন্তু আর কোনো চিন্তা করবেন না। দেরি করে যদি আমার প্রাণ বিপন্ন হয় তাহলে আপনার লোক। শিগগির বলুন আমি কোথায় লুকাবো? ওইরা আসছে। এই দরজা দিয়ে চলে যাও, পাশে আমার রান্নাঘর, ওখানে গিয়ে চুপ করে বসে থাকো। যাও। পুলিশ এলে কাইন্ডলি আপনি একটু ম্যানেজ করবেন, কেমন? কোথায় কোথায় পালাবে জাদু? এই বাড়িতে কে ছেলেটা? কারা ওকে তাড়া করছে? চাই আপনার? একটু আগে এক বেটা আপনার বাড়িতে এসে ঢুকেছে। বাড়িটা মানে আমি করব, মানে ছাস করব। আমি হলাম গারাতালা থানার ওসি রসময়দা। নেশা টেশা করে এসেছেন হট! নাকি? আমি গারাতালা থানার অফিসার। আমি অন ডিউটি এসেছি। তাই যদি না করেন, তাই যদি, তাহলে এই ভর সন্ধ্যাবেলায় এক ভদ্র মহিলার ঘরে তার বিনা অনুমতিতে অনধিকার প্রবেশ করেছেন কেন? আমি যদি আপনার নামে পুলিশ সুপার মিস্টার মুখার্জির কাছে রিপোর্ট করি? এই বলেছি। মুখার্জি সাহেবকে আপনি চেনেন? বেশ ভালো করেই চিনি। ওদের পুলিশ লাইনে শাহজাহান নাটকে আমি জাহানারা করে এসেছি। হ্যাঁ। হ্যাঁ, মিস্টার মুখার্জি নিজেই শাহজাহান করেছিলেন। আই সি। তাহলে আপনি সুনামধন্য অভিনেত্রী বিজলি দেবী ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি। সত্যি অভিনয় করে আপনি সেদিন না জ্বালিয়েছেন সবার মুখে মুখে আপনার নাম। আসছি ম্যাডাম, নমস্কার। মানে এই যে শুনুন, ইচ্ছে করলে আপনি আমার বাড়িতে সার্চ করতে পারেন। ছি, 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 ছি। আপনি কি মিথ্যা বলবেন? নিশ্চয় হয়তো আমার দেখতে ভুল হয়েছে। তাই একটা ওই পকেট মার আপনার বাড়িতে ঢুকে 5 টপকে পালিয়ে গেছে। ধরতে পারলে ওর বাপের নাম আমি বলিয়ে দেব। যাবে কোথায় সোনার চাঁদ? লাইনে যখন এসেছে তারা একদিন পড়তে হবে। আসছি দিদি, সরি, আসছি ম্যাডাম, আসছি। আশ্চর্য, মানুষের চেহারা দেখে বোঝার উপায় নেই এমন সুন্দর চেহারার ছেলেটা নাকি পকেট মার। চলে গেছে বেটা। খুব জোর আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ধরতে পারলে 3 মাস শ্রীঘরবাস অনিবার্য ছিল। আর মারগুলো যা দিত না, ফাও। তাছাড়া পিস্তল উঁচিয়ে যেভাবে বেটা আমার পিছু নিয়েছিল, একটা গুলি করলে আমার আত্মারাম একেবারে খাঁচা ছাড়া। কি নাম তোমার? প্রদীপ, তৈলহীন প্রদীপ। বাবা বেটার সত্যি রসবোধ আছে। কানা ছেলে তার আবার কি নাম রেখেছে জানেন? পদ্মলোচনা। মানেই তোমার? ধ্যাৎ! মা থাকলে কি এই দশা হয় আমার?
আমার বাবা বলেন আমার মা নাকি ছোটবেলায় মারা গেছেন। আমি মানুষ হয়েছে এই বস্তির ছেলেদের সঙ্গে, তাদের মধ্যে লেখাপড়া শিখছিলাম। হঠাৎ একদিন কলেজ থেকে এসে দেখি বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ব্যাস, বেরিয়ে পড়লাম পেটের ধান্দায়। তুমি হাসছো? হাসতে তোমার লজ্জা করছে না? চেহারা দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকেরই ছেলে। কলেজেও পড়েছো বলছো, অথচ পকেট মারতে, ছিনতাই করতে তোমার বিবেকে বাঁধে না? জ্ঞান দিচ্ছে, দেখো ওরকম জ্ঞান অনেক মূল্যায় দিতে পারে, কিন্তু পেটের ভাত কেউ দেবে না। 3 দিন আমি সেই বস্তির ঘরে উপোস করেছিলাম, কিন্তু কেউ ডেকে আমাকে একটি কথা জিজ্ঞাসা করেনি। আমি পথে বেরিয়ে মানুষের কাছে ভিক্ষা দিয়েছি, কিন্তু তারা আমাকে ছুড়ে দিয়েছে অবজ্ঞার হাসি। আমার বয়সটা কম হলেও এই সমাজটাকে আপনার চাইতে আমি বেশি চিনি। ভিক্ষে চাইলে কেউ আপনাকে একটি পয়সাও দেবে না। ছুরি ধরুন, লাথি মেরে পাঁচর ঘুরিয়ে দিন, দেখবেন এই দুনিয়া আপনাকে সালাম সালাম চলে। ধন্যবাদ। প্রদীপ, আপনি আপনি আমার মায়ের মতো। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এই নোংরা পথে নামিনি। মাঝে মাঝে আমার বিবেকটা কাঁদে। কে যেন অন্তরের অন্তঃস্থল থেকে বলে ওঠে, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনো কালে। কিন্তু কোথায় সেই পথ আমি জানি না। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ, আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছে। তাই মাতৃজ্ঞানে আমি আপনাকে একটা প্রণাম করতে চাই। যা ভেবেছিলাম ঠিক তাই। মানে ছেলেটা, কিন্তু ওর মুখটা যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছিল। কিন্তু কোথায় দেখেছি আমি মনে করতে পারছি না। অথচ মনে হচ্ছে ওই মুখ যেন আমার খুবই
তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পতি দেবতা মানে শ্রী শ্রী নটবর দত্ত। তুমি যে আমাকে অবাক করলে মাইরি অনুরাধা। আমার নাম বিজলি। অনুরাধাকে আমি চিনি না। কত রঙই তুমি জানো বাবা, কত রঙই তুমি জানো। কখনো তুমি ভারতের শরীর সুলতানা রাজিয়া, আবার কখনো সম্রাট নন্দিনী জাহানারা, কখনো মীরাবাই, আবার কখনো বিজলি আসমানের তারা। তোমার রূপের অন্ত নেই বাবা, তোমার রূপের অন্ত নেই। কি জন্য এসেছো? বলছি বাবা, বলছি। জানো, ভীষণ খিদে লেগেছে। আরে সন্দেশ টন্দেশ থাকলে নেই, আর থাকলেও আমি দিতাম না। কি যে বলো না মাইরি, আর মেজাজটা একদম খাট্টা হয়ে যায়। 3 বছর বাদে, বুঝলে, 3 বছর বাদে জেল থেকে বেরিয়েছি, ভাবলাম প্রিয়জনের সান্নিধ্যে মনটাকে একটু চাঙ্গা করে নেব। আমি তোমার প্রিয়জন নই। আজ নাই, বাট একদিন তো ছিলে। একদিন তোমার হাতে হাত রেখে বলেছিলাম, যতদিন হৃদয়ঙ্গে তব ততদিন হৃদয়ঙ্গে মম। সেটা আমার দুর্ভাগ্য। মাইরি অনুরাধা, এমন সে চেটাং 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 কথা বলো না মাইরি, মেজাজটা একদম খাস্তা। আচ্ছা, দেহটা একটু তর্স হইছে না, একটু আরাম করে বসা যাক। ওখানে তুমি বসবে না। তোমার এই দামি আসনটা অপবিত্র হয়ে যাবে। সত্যি সাবিত্রী, তুমি স্বেচ্ছায় চলে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি এমন বেরোসি কেন মাইরি? তুমি বেরোসি কেন? আমাকে একদম পাত্তাই দিতে চাইছো না, পাত্তাই দিচ্ছ না। আরে কত করে খোঁজামত করলাম, মেয়েটাকে কার কাছে রেখেছো একটু বলো, আমি গিয়ে দেখে আসি। আরে হাজার হোক, আমি জন্মদাতা পিতা তো। তুমি যাবে কিনা আমি জানতে চাই। অনেক জ্বালিয়েছো আমাকে, কিন্তু আমি আর তা সহ্য করব না। কি যে বলো না মাইরি, জেল থেকে বেরিয়েছি বুঝলে, পরে একটা পয়সা এই 3টে বছর আমি খুব শান্তিতে ছিলাম। তোমার অত্যাচার আমাকে সহ্য করতে হয়নি। নানটুকে পড়াবার নাম করে প্রতি মাসে তুমি আমার কাছে 2000 করে টাকা নিয়ে গেছো। বলো নাওনি? হ্যাঁ নিয়েছি, নিয়েছি। আমি কি অস্বীকার করেছি? আরে বেটাকে তো আমি কলেজে ভর্তি করে হোস্টেলে রেখে দিয়েছিলাম। আজ বস্তিতে গিয়ে শুনি পালিয়েছে, পালিয়েছে শুয়োরের বাচ্চা। আরে আমি না হয় জেলেই চলে গিয়েছিলাম। এই 3টা বছর, মাত্র 3টা বছর কোন রকম চালিয়ে যেতে পারলে না। কত দিতে হবে? এই দাও, 1000 দাও। অত টাকা আমার কাছে নেই। অল্প কিছু দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও। এরপরেও যদি বিরক্ত করতে আসো তাহলে পুলিশে খবর দিতে কিন্তু আমি বাধ্য হব। মনে রেখো, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আরে টাকা দেবে, দেবে তো, টাকা দেবে। না দিলে খেলাবো মাগি, খেলাবো। সারে জাহাজে আচ্ছা, সারে জাহাজে আচ্ছা। আমি শুয়োরের বাচ্চা, টাকা দেবে না হয় খেলাবো, খেলাবো, খেলাবো। একটা বিড়ি খেয়ে নিস।
বাড়িটা কিন্তু শালি ফাইন বানিয়েছে। এরকম একটা বাড়ি করবো আমারও ইচ্ছে ছিল, হলো না। আজকাল অভিনয় লাইনে মেয়ে ছেলেদের ভারী কদর। এ জগদীশ্বর, এ জন্মে তো হলোই না, আসছে জন্মে আমাকে মেয়ে ছেলে করে পাঠিও বাবা, মেয়ে ছেলে। আর কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসবে না, তাহলে আমি কিন্তু অনর্থ হব। এই শোনো, নন্দিনী কি ওই কলেজ স্কুলে আছে? নন্দিনী? হ্যাঁ, আরে জেলে যাবার আগে কত করে বলেছিলাম, নন্দিনীকে নাকি তুমি কলেজ স্কুলে রেখেছো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নন্দিনীর জীবনে যদি ঝড় তোলো, আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারব। আমার জীবনটাকে তুমি হাহাকারে ভরিয়ে দিয়েছো, আবার যদি নন্দিনীর সর্বনাশ করতে চাও, তোমাকে আমি কিছুতেই মার্জনা করব না। কথাটা যেন মনে থাকে। যাবে বাবা, এদিকে 2-4 দিন বেশ ভালো করে মাল খাওয়া যাবে। আরে শালির ভারী দেমাগ। আরে এই শালি, আমি শালা ফাটা দত্তের ছেলে, নাটা দত্ত। আমার পয়ায় বুঝলে, আমার পয়ায় রাস্তার শিয়াল কুকুরে মাল খেয়েছে। আরে এ মাগি, তুই কি লোহাবি দেখাবি রে মাগি, কি লোহাবি দেখাবি? মেয়েটাকে বুঝলে, মেয়েটাকে মনে হয় কোনো ধনী ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। আরে ওই শুয়োরের বাচ্চার জামাইয়ের খবরটা পেলে আপনাদের সবাইকে নিয়ে আরামসে মাল খাওয়া। বের করব ওই শালা শুয়োরের বাচ্চাকে আমি খুঁজে বের করবই, তবেই আমার নাম নাটা দত্ত। লক্ষ্মীটি, শোনো। কি শুনাবে তুমি? 2 বছর তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো, কোনোদিন বুঝতে দাওনি তোমার মা একটা ঘৃণিতা অভিনেত্রী। যাও নাই তার মন্দন, কামন্দ পুরুষের মনোরঞ্জন করাই তার পেশা। তুমি বিশ্বাস করো গো, আমি জানতাম না। তুমি সব জানতে জেনে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো। আমি তোমাকে উজাড় করে ভালোবাসা দিয়েছিলাম, এই কি তার প্রতিদান? উফ, জ্বলে যাচ্ছে, বুকটা আবার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি করে যে আমি লোক সমাজে মুখটা দেখাবো? এতই যদি ঘৃণা আমার উপর, তাহলে একটা কাজ করো, আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি দাও? আমি চিরদিনের মতো তোমার জীবন থেকে সরে যাব। মুক্তি দেব? হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দেব, তবে ছাড় পত্র নয়। এই পৃথিবীর মুখ থেকে তোমাকে আমি সরিয়ে দেব। আমি তোমাকে গোলা চিনে তোরা হাসছিস? কি করছো মা? আমি সত্যি সত্যি কেউ খুন করে ফেলছি? তবে আমরা নাটকের মহড়া দিচ্ছি মা। নাটক? হ্যাঁ মা, আমার লেখা নাটক, নাটকের নায়ককে আমরা দুইজন, তাই ঘরে বসে রিহার্সাল করছিলাম। আর তুমি ভাবলে ওকে আমি খুন করে ফেলছি? কি জানি বাপু, তুই যেভাবে বৌমার গলা টিপে ধরলি, আমি তো ভাবলাম বৌমাকে তুই দিলি শেষ করে। মাত্র 3 মাস হলো বউকে বিয়ে করেছিস। ও মা, তাহলে আমার রিঅ্যাকশনটা খুব ভালো হয়েছে, কি বলো মা? তবে তুমি যেখানে এসে বাধা দিলে, ওখানে আসবে আমার পুরনো চাকর ভৈরব। তারপর ও আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে, আমি তখন একটা গান ধরবো। এটা কিন্তু ঠিক হিন্দি সিনেমার মতো হয়েছে মা, মোটেই বাস্তব হয়নি। কি আশ্চর্য! কৈফিয়তে আমাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। নাটক হচ্ছে জীবনের দর্পণ। ধরো, তুমি যদি আমাকে বলো বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি কি তখন একটা গান ধরবো? আরে বাবা, আমি
পেশাদার নাট্যকার নয়, এটা আমার প্রথম লেখা। তুই ভুলভ্রান্তি তো থাকবে। নন্দিনী, তুমি বরং মাকে গানটা শুনিয়ে দাও। ইয়ে মানে এখন কি সে মুড আসবে? আরে আসবে আসবে, তুমি তো কলেজ ভার্সনে নাটক করেছো। খোকা যখন বলছে তাহলে গাও না বৌমা। আপনি বসুন মা, আমি গাইছি, বসুন। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো চিঠি লিখিব না, কোনো কথা বলবো না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখিব না চোখের জলে। তুমি যদি সুখী হও
গান তোমার কেমন লাগলো মা? ভালো মার লেগেছে। চোখে জল এসে গেছে। ভালো লেগেছে বাবা। তুমি কাঁদছো মা? এ তো নাটক। এই নাটক তোরা করিস না বাবা। কেন মা? আপনি ভালো লাগেনি মা? ভালো লেগেছে। তবে আমি কেন জানি না মনটা আমার বারবার কু গাইছে। তুই যেভাবে বৌমার গলা টিপে ধরলি, ভয়ে বুকটা আমার হিম হয়ে গেছে। এটা হয়তো ঝড়ের পূর্বাভাস বাবা, হয়তো শান্তির সংসারে অশান্তির ঝড় আসবে। মা, তুমি অযথাই হয়তো তাই, কিন্তু তোরাই তো বলিস খোকা, নাটক সমাজের প্রতিচ্ছবি। হয়তো এই নাটকের সঙ্গে কারো জীবনের ঘটনার মিল আছে, হয়তো এরকম ঘটেছে বা ঘটতে পারে। তাই বলছি খোকা, সংসার ভাঙার খেলা আমার ভালো লাগে না রে বাবা, না জীবনে না নাটকে। কি গো, আমি তোমাকে বলিনি তোমার নাটক বিষাক্ত সমাজ মায়ের ভালো লাগবে না? না আমি ফরমাইশি নাটক আমি লিখবো না নন্দিনী। সস্তা সেন্টিমেন্টাল নাটক লিখে সাধারণ দর্শকের বাহাবা করাতে এতটুকু ইচ্ছে নেই আমার। কিন্তু সাধারণ দর্শকের কথাও তো তোমাকে ভাবতে হবে। কি আশ্চর্য! তাই বলে বাস্তবকে উপেক্ষা করে? বাস্তবকে উপেক্ষা তুমি করনি মশাই। না। একটা কথা বলবো? বলো। আমি তোমার বউ তো হুম। মোটামুটি গাইতে পারি। হ্যাঁ। আমার গুণে পাবনা পাবলিককে দেখাবার জন্য নাট্যকার মশাই বিদায় দৃশ্যে এখানে ঢুকে চূড়ান্ত বাস্তবতা দেখিয়েছে। তোমার দুর্বল কণ্ঠের প্রতিবাদী বলে দিচ্ছে ওটা তোমার বইয়ের গানের পাবলিসিটি। নাট্যকারের কলম ওখানে বইয়ের দিকে তাকিয়েছিল। তবে রে মেয়ে, বলবে আরো এমন কথা? বলবো, 1000 বার বলবো, কঠোর ভাবে আমি তোমার সমালোচনা করব। তবে সমালোচনার পুরস্কার আমি তোমাকে হাতে হাতে দিচ্ছি। এই কি করছো, কি করছো? তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার জান রে বন্ধু, অন্তরে অন্তর আমায় তুমি কইরো না গো কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার জান রে বন্ধু, অন্তরে অন্তর আমায় তুমি কইরো না গো কোনদিনও
অন্তরে অন্তর আমায় তুমি কইরো না গো কোনোদিনও পর। তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর আমায় তুমি কইরো না গো কোনোদিনও পর। তবে এই দুষ্টামের পুরস্কার আমি তোমাকে হাতে হাতে দিচ্ছি। এই কি করছো? আরে ছেড়ে দাও না। আই ঠাকুর বসছে তো, ঠাকুর ওই যে দেখো ঠাকুর বসছে। ওরে ঠাকুর ঠিক আছে, ছাড়ে দিলাম। দাদা কি নেই বিদ্যে দেবী? ও আচ্ছা আচ্ছা, নমস্কার। 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 তো তুমি তুমি এখানে? আমার বৌদি। ও, আপনি আমাকে চেনেন, কিন্তু আমি যেন আপনাকে কোথায় ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, বিদ্যাসাগর ছাত্রী নিবাসের কাছে ওইদিকেই আমার বাড়ি। এবার মনে পড়েছে, আপনি প্রায় বিকেলের দিকে ছাত্রী নিবাসের গেটের কাছে গিয়ে দাঁড়াতেন, তাই না? হ্যাঁ মা। আপনাকে ছিল নাকি ওই ছাত্রী নিবাসে? হ্যাঁ, না মানে আমার মেয়ে থাকতো, তাকে দেখতে ছাত্রী নিবাসের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। বলতে গেলে ওকে দেখতেই আমি ছাত্রী নিবাসের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু তোমাকে আমি এখানে দেখতে পাবো এটা আমি আশা করিনি মা। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে, ইনি আমার স্বামী। বাহ, দুজনে খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, একেবারে আদায়ার কাজ কলা। আর কি মেরো না, আমরা তোমার গুরুজন। তাই বুঝি? দাদা আমার চেয়ে 2 বছরের বড়, অনলি 2 ইয়ার। আর তুমি তো আমার হাঁটুর বয়সী। সেদিনও নাক দিয়ে শিকনি জোতে দেখেছি। তবে রে, এই নাক দিয়ে শিখতে তো- হ্যাঁ বুঝি লাগে তো লাগে। এই বলবে সব কথা, আর করবে আর কি বলো বলো, আরে আর কি করবে? না মনে থাকবে? থাকবে। লাগে বৌদি লাগে। লাগে লাগে, লাগবার জন্যই কানটা ধরেছি। লাগছে এই বলো, আর লাগছে। কি করবে বলো, আর আর কি করবে বলো? না, না। করবে না তো? না। বেশ, আজ ছেড়ে দিলাম। ফের যদি কোনোদিন গুরুজনদের সঙ্গে ফাজলামো করতে দেখি। গুরুজন না কচু, হাঁটুর বয়সী মেয়ে, তাকে আবার মান্য করতে হবে। এই আবার ঠিক আছে। আর যদি আমি এই কান ধরা সুতি না তুলছে, আমার নাম অসীমি কি নয়। করবে? তুমি যখন ঘুমাবে না, তখন আমি তোমার মুখে আচ্ছা করে চুনকালি মাখিয়ে দিব। আমিও তরকারিতে লঙ্কা গুলো রাখবো, সোনার চাঁদ। হ্যাঁ, তোমাদের দেওয়ার ভাজের এই খুনসুটি আমার খুব ভালো লেগেছে মা। আমার মেয়েটাও ছিল ঠিক তোমারই মতো। ছিল বলছেন? নেই বুঝি? না, হ্যাঁ, আছে আছে, শ্বশুর বাড়িতে আছে। তাকে দেখবার জন্য মনটা আমার পাখির মতো ডানা ঝাপটায়, কিন্তু কিন্তু কোনো উপায় নেই। আমি যে শুনুন, আমার নাটকটার নাম বিষাক্ত সমাজ। স্বামী পরিত্যক্ত এক নারীর অশ্রুসজল কাহিনী। স্বামী মদ্যপ জুয়ারি, তার চোখের সামনে একদিন দর্শিতা হলো মেয়েটি। আপনি তা নন, চরিত্রটি খুব ভালো। স্বামী যদি বর্বর পুরুষের হাত থেকে তার স্ত্রীকে রক্ষা করতে না পারে, সে দুষ্ট মেয়েটি নয়। আমাদের এই নগ্ন সমাজ ব্যবস্থার একটা অন্ধকার দিক আমার এই নাটকটা তুলে ধরেছি। আমি এবারে মেয়ে চরিত্র করছি। মানে অবশ্য নাটকের নায়িকা আপনি, আমরা দুজন রোমান্টিক নায়ক নায়িকা। মানে আমি কিন্তু আপনাকে মাসিমা বলে ডাকবো, আপনার কোনো আপত্তি নেই তো? না না না, আপত্তি কিসের? আমি দেহাতি দুর্ভাগিনী, কিন্তু বাইরের জৌলুস দেখে সবাই ভাবে আমি খুব সুখে আছি, কিন্তু কিন্তু আমার বুকের মধ্যে যে সহস্র ধারায় রক্ত ঝরছে, তার খবর কেউ রাখে না মা, তার খবর
খবর কেউ রাখে না। চরিত্রটা আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বাবা, আমার আমার খুবই ভালো লেগেছে। একেবারে নিখুঁত বাস্তব ছবি। পাঠ লিখে পাঠিয়ে দেবেন, আর কবে রিহার্সালে আসতে হবে সেটাও জানিয়ে দেবেন। আমি ঠিক চলে আসব। দেখবেন শেষে যেন না মা না, কথা দিলে আমি কখনো কথার খেলাপ করি না। আসি মা নন্দিনী, আসি। বাট তোমার অগ্নি পরীক্ষা। কেন? এতদিন কলেজ ফাংশনে নাটক করেছো, এবার পেশাদার অভিনেত্রী বিজলি দেবীর সঙ্গে তোমাকে সমান্তরে অভিনয় করে যেতে হবে। ভালো করতে না পারলে দর্শক কিন্তু তোমাকেই পাল চাপা দেবে। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো? কি? ভদ্র মহিলা এখানে যতক্ষণ ছিলেন অপলকেই শুধু আমাকেই দেখছিলেন। কেন বলো তো? পারে উনি বললেন না ওনার মেয়ের সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল আছে। তাছাড়া তোমার মুখটা এমন মিষ্টি, আমারই ইচ্ছে করে অপলক চেয়ে থাকি। তাই করো, কাজ কর্ম সবকিছু সেটাই তুলে দে। এসো আমরা দুজন বকাবকি মুখে হয়ে বসে থাকি। আচ্ছা এমন ভাবে তুমি বলছো কেন? বউ কি তোমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে নাকি? বাবা, তোমার সঙ্গে আমার কিছু আলোচনা আছে। বলুন। একটু আগে যে মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, বিজলি দেবী? হ্যাঁ, ওকে নিয়ে তোমরা অভিনয় করবে না। কেন বাবা? ওর স্বভাব চরিত্র ভালো নয়। সে দেখবার আমাদের দরকার নেই, আমরা অভিনয় আজকাল সবাই করছে। সবাই করছে, করো, তুমি করবে না। তুমি সৎ বংশজাত উচ্চ শিক্ষিত ভদ্র সন্তান। এই সমাজের মধ্যে তোমার একটা মান মর্যাদা আছে। আমি চাই না বাজারের একটা দেহ বিলাসিনী আমার পুত্রবধূর সঙ্গে অভিনয় করুক। আপনি ভুল করছেন বাবা, অভিনয় করে ইনি জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন অফিস ক্লাবে। সেটা অফিস ক্লাবে চলতে পারে, কিন্তু এই পাড়ায় নয়। তাছাড়া তোমার নাটকের এই বিষয়বস্তু আমি অসীমের মুখ থেকে শুনেছি। তুমি নাটকে লেখনি, তুমি সমাজের পাক দেখো। নাটকটা তবু আমার সহ্য করা যায়, কিন্তু এই বাজে মেয়ে ছেলে। আপনি কেউ ব্যক্তিগতভাবে চেনেন? হ্যাঁ, না মানে আমি শুনেছি ও নাকি নিষিদ্ধ পল্লীতে ছিল। ওর নাম বিজলি নয়, অনুরাধা। হয়তো এখন সে পেশা ছেড়ে দিয়েছে। সে দেখবার আমাদের দরকার নেই, কারণ আমরা অভিনয়। কিন্তু শাস্ত্রেই আছে, অঙ্গার শত দৌতেন মণি নাঞ্চন মঞ্চতে, কয়লার কয়লা শত ধোয়াতেও যায় না। আমি আপনার সঙ্গে একমত নই বাবা। অনিন্দ, হয়তো পারিবারিক কারণে, হয়তোবা দারিদ্রের কঠোর নিষ্পেষণে উনি এই পথে নামতে বাধ্য হয়েছিলেন। তাই বলে তাকে ওটাই ওর একমাত্র পরিচয় নয় বাবা। আমি বলছি। বলছেন, কিন্তু যোগের প্রয়োজনে সমাজ ব্যবস্থা পাল্টায়, মানুষের চিন্তা ধারারও পরিবর্তন হয়। মানুষ ভুল করতে পারে, তাই বলে তার কি মার্জনা নেই বাবা? অনিন্দ, আমি আপনার কাছে শুধু একটা প্রশ্নই রেখে যাচ্ছি, কোন পুরুষ যদি নিষিদ্ধ পল্লীতে যায় তার কি শাস্তির বিধান করবেন আপনারা? পারবেন তাকে সমাজে অপাঙ্ক্তেয় করে রাখতে? বাবা যখন চাইছেন, চাইবেন না নন্দিনী? ওরা সেই বস্তা বোঝা আমলের নোংরা মনুষ্যত্বের বিচার করবে না। হয়তো এই মহিলার স্বামী ছিল, সন্তান ছিল, সংসার ছিল, কোন বর্বর পুরুষ হয়তো। অনিন্দ, তোমার স্পর্ধাশালীনতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। মার্জনা করুন বাবা, আমার উপলব্ধির কথা আমি আপনাকে জানিয়ে গেলাম। নীতির প্রশ্ন তুলেছিলেন, তাই এতগুলো কথা বলতে আমি বাধ্য হলাম। যে অপরাধে একজন নারীকে আপনি আসামের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, সেই কি অপরাধে একজন পুরুষকে আপনারা
শাস্তির বিধান করবেন না সেটা আমার বুদ্ধির অগম্য। শোনো বৌমা, আমার ইচ্ছে নয় তুমি ওই বাজে মেয়ে ছেলেটার সঙ্গে অভিনয় করো। ও যদি বাইরে করতে চায় করুক, কিন্তু আমি তোমাকে পারমিশন দেব না। বাবা, এটা আমার প্রেস্টিজের প্রশ্ন। আমি যদি ওকে ব্যক্তিগতভাবে না চিনতাম সেটা ছিল অন্য ব্যাপার। তাছাড়া তোমাদের এই অখাদ্য নাটকটা আঘাতে কেন বলছেন বাবা? আজকাল সব নাটককারী তো সমাজের চিত্র তুলে ধরছে। ধরছে, কিন্তু কতগুলো কুৎসিত চরিত্র তুলে ধরলেই নাটক হয় না। নাট্যকার হবে সত্য শিব সুন্দরের পূজারী। কেন তোমরা সমাজের পাক কাটবে? যত সব শিক্ষিত অর্বাচীন। বাবা বলছেন ভদ্র মহিলা দেহ বিলাসিনী ছিলেন, কিন্তু ওর শান্ত মুখশ্রীতে মাতৃত্বের মহান প্রকাশ দেখলাম। সেটা কি ভুল নাকি সেটা অভিনয়? হয়তো অভিনয়, আমারই দেখতে ভুল হয়েছে। কি কমু মাউসা মশাই, আমাগো দেশের ব্যাপার সেবারই আলাদা। আচ্ছা মাউসা, ওই মাছ আপনি কত বড় দেখছেন? 100 থেকে 150 গ্রাম। আরে 500 গ্রামের কই মাছ আমরা তো হাওয়ার মধ্যেই ধরছি। হাওয়ার মধ্যে মাছ, এই যে আজগবি আরে কথা। আজগবি না শুনেন, তাহলে একখান গপ্প কই শুনেন। একবার আমাগো বাড়িতে গেছি, মামি কয় ভাইনা আজ কিন্তু ডাল ভাত খাওয়ান লাগবো, তোমার মামা বাড়িতে নাই। আমি কইলাম তুমি ভাত চড়ায় দাও, আমি আইতাছি। কইয়াই বাইরে বললাম আর কি, শুধু হাতে। খালি হাতে। তো সদর একখানা গামছা তুলতেছিল, এই গামছাটারি কান্দে ফালাইয়া তাড়াতাড়ি মাঠের দিকে চলে গেলাম। ভাইয়া দেহি মাউসা শন 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 করে হাওয়া দিতেছে, মানে দৈন্যা বাতাস। তারপর দক্ষিণ দিকে বুক করে খাড়াইয়া দেখি এক ধাপ কই মাছ হাওয়ার মধ্যে ভাই চাইতাছে, হাওয়ার মধ্যে ভাই চাইতাছে। আচ্ছা গামছাটা মাথার উপর 2 হাত দিয়ে মেললে ধরলাম, একটু বাদে দেখি মাউসা এক গামছা কই মাছ। হ্যাঁ, এই বাতাসের মধ্যে কই মাছ। এই গাদাটা খেয়েছিলে নাকি? আরে না মাউসা, গাদাটা কিচ্ছু খায় নাই। শুনেন না গপ্পটা, এই গামছাটারি ভালো করে বান্ধা মাথায় করিয়া দৌড় দিয়ে আয়া মামির কাছে থপ করে ধরে দিলাম। মামি তো দেখে অবাক, ওই ভাইকা এত বড় মাছ দেহ তো ওজন করিয়া কইয়া ঘরতে দাড়ি ফেলাই না ওজন করে দেহে মাউসা হেকার কই মাছ 10 কিলো। তোমার গল্প কথা এতক্ষণে বুঝতে পারলাম, এই পূর্ববঙ্গ বড় বড় কই মাছ থাকে। খালি মাছ মাছা, খালি মাছ, দুধ। ওরা দুধ তো আমাদের দেশে কুত্তাও খাইতো না। তেল আমরা কোনোদিন গায়ে মাখি নাই, তা ডাবের জল দিয়ে আমরা হালায় ফাও ধরছি। আর আই দেখতে ডাব চোখেও। আচ্ছা মা সমস্যায় মানে কইছিলাম রঞ্জনা কি পাইতে নাই? রান্না করে আছে বুঝই। তুমি কি বসবে পটো? আমি একটু বাজারটা করে আসবো। আইসি ধন একটু বই আই যায়, সামনে রঞ্জনার পরীক্ষা। মাইয়া খানের যদি একটু হেল্প করবি তাহলে মাইয়া খানে বড় উপকার হইব নাকি কোন মাউসা? তা তো বটে। এই গরিবের সংসার, মেয়ের জন্য মাস্টার রাখবো, সে স্বার্থ কোথায়? এই সামান্য সুতুর মেস্তুরি কাজ করি, কটা পয়সায় বড় পায় বাবা পড়ো। আপনার কিচ্ছু ভাবতে হইব না, আপনার কিচ্ছু ভাবতে হইব না। আরে আমি আসি না, রোজ যদি 2 ঘন্টা করে পড়াই, দেখবেন মাউসা মাইয়া আপনার নাচতে নাচতে ভাত করে বলাইছি। বাজারে যাবে না বাবা? হ্যাঁ যাবো। এক লাচি সুতো আনবে তো, রঘুদাকে চাইলেই দেবে। আপনার সেলাইয়ের সুতো আমি এনেছি রঘুদার কাছ থেকে। লাল সুতো তো আমি তোমার আইনা দেব না। থাক, আপনাকে আনতে হবে না, বাবাই আনবে। এই বাবা পটো, এই আর কি, এই গোটা 5 টাকা হবে তোমার কাছে? বাবা আর ধার নেবো মা, ধার। এই আগে অবশ্য আর কিছু পাবে, ও তো আমার নিজের ছেলের মতো, যেদিন খুশি শোধ করে দেব। নাকি বাবু
বাবা পটল। এনেন 10 টাকা নোট, ভাঙতি নাই কে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, তুই ততক্ষণে এই পটলের কাছে অঙ্ক আর ইংরেজিটা ঠিক মতন শিখে নিস, আমি বাজারটা করে আসি। এই দিনকাল যা পড়েছে, এই 10 টাকা সেই থলে ভরবে নাকি? আচ্ছা পটলদা, কও। সেদিন আপনাকে বললাম আমি আর আপনার কাছে করব না, তারপর আবার কেন এসেছেন? না মানে ইয়ে হয়েছে। ঘোড়ার ডিম না হয়েছে। না, ঘোড়ায় তো ডিম দেয় না, ঘোড়ায় বাচ্চা দেয়। অন্য ব্যাপার আছে তাই না? ব্যাপার এই না তো না তো। আমি বলবো পটলদা, আপনি তো আমাকে অঙ্ক শেখাতে চান না? অঙ্ক আর ইংরেজ। আচ্ছা আপনি আমার ছোট্ট একটা অঙ্ক কষে দিন তো। 2 আর 2 এ কত হয়? এইটা আবার কোনো অঙ্ক হইলো নাকি? তুই তো সাইডে। আমি যদি বলি 22, কি করে হইব কি করে হইব? 2 এর লগে 2 যোগ করলে 4 তো না, নাকি কোন ভাই? আমি যদি যোগ না করে পাশাপাশি বসিয়ে দেই 22 হবে না মশাই? হ্যাঁ, অঙ্কের আপনি কিছুই বোঝেন না। আসল কথা কিরণ না। আপনি আপনি আমাকে ভালোবাসেন। কি কইরা বুঝলা ও রঞ্জনা? মেয়েরা বুঝতে পারে। রঞ্জনা, আহ, তোমার হাসি খান্না বাড়ি মিডা। তাই বুঝি? তুমি বিশ্বাস করতে কিনা জানি না, তোমার এতদিন থেকে দেখছি রাত্রিতে আমি ঘুমাইবার পারি না, বুকটা আমার উড়ু উড়ু করে। দেহ দেহ রঞ্জনা, দেহ আমার বুকটা হাত দিয়ে দেহ। বাবা ইস, পুরা আবার আমার সময় পেল না। ওই উনানে তোমার বাপে। বাবা আসেনি। শুনুন, আপনাকে প্রেম রোগে ধরেছে, শীঘ্রই একটা বিয়ে করে ফেলুন, নইলে মাথায় চাপ পড়ে যাবে। ওই চলো রঞ্জনা। আমার রান্না বান্না আছে, আপনার পাগলামি দেখলে আমার পেট ভরবে না, আমি আপনার কাছে আর পড়বো না, বুঝলেন? মাইয়া খান ভারী মিডা। এরকম একখানা বউ পাইলে জীবন আমার সার্থক হয়ে যেত। তার মতো নেব মুখখানা সুচিত্রা সেন, না অত সুন্দর হইব না। সন্ধ্যারায়, না অত সুন্দর হওয়ার কথা না। হেমা মালিনী, না অত সুন্দর ওনের কথা না। তবে ওর মুখখানা না ভারী মিডা। ওর সামনে যাইয়া এক কান সিগারেট যদি ধরাইতাম দামু না, দামু না, না যাই গেলে দুটো আবার রাখতে পরকে রাখ জিগাইলে কব সিগারেট ধরাইতে আইছি। ওদিকে কোথায় যাচ্ছিলে? কোথাও না। কি চাই এখানে? আপনি বলছেন সকরম করে কেন? সকরম করে কেন? রজনী বঙ্গর বন্ধু ওনার লাগে দেখা করবার আই। এই এক চরে মুন্ডু ঘুরিয়ে দেবো। রজনী বাবু তোর বন্ধু না, মিথ্যে কথা বলবার জায়গা বদল না। গেট আউট, আই সে গেট আউট নাও। তোরে দেবো এক খুশিতে বাপের নাম ঘুরিয়ে। তবু দাঁড়িয়ে আছে স্টুপিড। মানুষের বাড়ি যদি মানুষ আমাকে দেশে এলে ওখানে দেখা দিতা। এই নাকি দেখতে পাচ্ছ? আমার বাইর করলেন। আমরা ভদ্রলোকের বলা মুখের কথাই যথেষ্ট। তুরি দেখার লাগ রঞ্জনা, তোমার বাবারে কই আমি চলে গেছি। এই যন্ত্র গান যদি আমার ইয়ের মধ্যে দেখান দেয় দে আর দেহ লাগতো না। বাবারি বাবা, এটা কি রকম বলো?
তার আগে আমার কথার জবাব দে। ওই লোকটা কি জন্য আসে তোদের বাড়িতে? কে এনেছে ওকে? তুই না তোর বাপ? আমাকে পড়াতে আসে। পড়াতে আসে না প্রেম করতে আসে? ইতরের মতো কথা বলবে না বলে কি দিচ্ছি। বললি? আমি ইতর? তোমাকে বলেনি, বলেছি তোমার সব আপনাকে। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে রঞ্জনা। ছোট মুখে বড় কথা একদম বলবি না। আমি তোর বাবা নই যে যা খুশি বলে পার হয়ে যাবি। আমার নাম প্রদীপ দত্ত। মালিশ খুন করতে আমার হাত এতটুকু কাঁপে না। তাই করো না। আমার গলায় ছুরিটা চালিয়ে তোমার বুকটাও শান্তি পাবে আর আমিও মুক্তি পাবো। অভাবের সময় দুমুঠো খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছো বলে যা খুশি তাই বলবে। আমার মনটা যেন পাথর দিয়ে গড়া, কোনো আঘাতেই যেন দাগ পড়বে না। কিন্তু কিন্তু কেন বলবে তুমি? কেন কেন কেন? রঞ্জনা, আমাকে তুই ক্ষমা করে দে রঞ্জনা। করে আমি যে কি চাই আমি নিজেও জানি না। তুই বিশ্বাস কর, আমার এই মরু জীবনের আকাশে তুই আমার কাছে এক খণ্ড জল ভরা মেঘ। আমার মা নেই, বাবা থাকতে নেই, আত্মীয় স্বজন কেউ নেই, কিছু নেই এই পৃথিবীতে। আমি যেন এই মানুষের পৃথিবীতে জন্মেছি। আর কেউ না থাক, আমি তো আছি প্রদীপদা। হ্যাঁ, হ্যাঁ তুই আছিস। মাঝে মাঝে আমার কি ইচ্ছে হয় জানিস? আমি ভালো হব, তোকে বিয়ে করে সংসার পাতবো, আমাদের একটা বাচ্চা হবে, সে আমাকে গলা জড়িয়ে ধরে ডাকবে বাপি। প্রদীপদা, কিন্তু রাতের অন্ধকারে দিনের সংকল্প সব মিলিয়ে যায়। তারা যেন আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে, গায়ের রক্ত আমার চান মন করে উঠে, ইচ্ছে করে কাউকে ছুরি মেরে। না না প্রদীপদা, না। মানুষ খুন করে যে পাপ। পাপ? কে বলেছে পাপ? ঘুষ দেওয়া কি পাপ নয়? শিশুর খাদ্যে ভেজাল দেওয়া কি পাপ নয়? মাল গুদাম জাত করে বেশি দামে বিক্রি করা কি পাপ নয়? এই করে বহু লোক ধনী হয়েছে, অথচ ওরাই হচ্ছে সমাজের মাথা। আমরাই শুধু পরে পরে মার খাচ্ছি আর পাপ পুণ্যের বিচার করে খালি পেটে নিঃসৃজন করছি। তোরা যাকে জনপ্রতিনিধি বলিস, সেই এমপি মন্ত্রীরা এখন বিক্রি হচ্ছে, ভাবতে পারিস? আসলে মানুষের সততা বলে কিছু নেই। ইচ এন্ড এভরিবডি মতলববাজ। এই সাদা পোশাকের আড়ালে কয়েকটা বিবেকহীন শয়তান বাস করে। এই যে বাবা প্রদীপ, এই রাস্তার মধ্যে পুলিশের গাড়ি দেখলাম। আমাকে খুঁজবে না, কারণ আমি কিছু করিনি। তবু তোমার সাবধান হওয়া উচিত। এসো আমার সঙ্গে, সেরকম কিছু দেখলে পেছনে দরজা দিয়ে বের করে দেব। আহা বাবা, বললাম তো আমি কিছু করিনি। বলছে তখন যাও না বাবা, আজও তো কিছু করনি। পুলিশের নোটবুকে হয়তো তোমার নামটা তো আছে, হয়তো রামকে না পেয়ে এই শ্যামকে তুলে নিয়ে যাবে। কিন্তু আমি তো কিছু করিনি। সব সময় জিদ ভালো লাগে না। কোন দিন এসে শুনবে আমি গলায় দড়ি দিয়েছি। এত লোক মরে, ওরা জন কেন যে আমাকে চোখে দেখে না? একে তো অভাবের জ্বালা, তারপর তুমিও যদি জ্বালাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই শোন, আমারই ঘাট হয়েছে, বুঝলি? এই তোর ভাতের হাড়ির মধ্যে আমাকে লুকিয়ে রাখবি, বুঝলি? চল, চল, চল। ছেলেটা দেখতে শুনতে বেশ, কিন্তু পকেট পার না হলে মেয়েটাকে বিনা পয়সা পার করে যেত। দেখলেন দেখলেন কেমন আমার মেয়ে হাত ধরে গট 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 করে পালিয়ে দেবো। আমি যে বাপ এখানে আছি সেটুকু মন্নটুকু করবো না। না না না, দেশটা সত্যি উচ্ছন্নে দেবো। সর্দি হয়েছে আগে। হ্যাঁ, যা ঠান্ডায় পড়েছে, এই ঠান্ডায় আপনি বেরিয়েছেন কেন স্যার? এই বস্তির মধ্যে কি যেন বলছিলাম, দাগি আসামি। দাগি আছে। শালা, এই সর্দিটা আমাকে শেষ করে দিল।
সামলে নিও। কি জানি বলছিলাম? দাগি আসামি। হ্যাঁ, দাগি আসামি। স্যার পেয়েছি গেছে স্যার। গেছে গেছে। হ্যাঁ স্যার। গায়ে পড়লো না স্যার। মরেছে বুঝি, মরেছে। ওটা কোনো ব্যাপারই না। সর্দি হলে নাক দিয়ে আমাদের বস্তিতে পকেট মার বা দাগি আসামি থাকে না স্যার। আমরা সব খেটে খাওয়া মানুষ। জানি জানি জানি, জানতে আমার কিছু বাকি নেই। কে পকেট মার, কে সব আমার জানা আছে। তবে ইস, একেবারে ভিজিয়ে দিলেন স্যার। ভিজে গেছে বুঝি? মুছে নাও, মুছে নাও, মুছে নাও। ওটা কোনো ব্যাপারই নয়। মনে করো জল পড়েছে। এই কি যেন বলছিলাম? ব্যাপারই নয়। না না না, দাগি আসামি, দাগি আসামি। ব্যাপার নয় তো কি? এই ঠান্ডা তোমার মুখ দেখতে আসছি। শুনো, নটবর দত্ত বলে একটা দাগি আসামি কয়েকদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছে। নটবর বাবু। আরে বাবু না, বাবু না, দাগি আসামি। বাস থেকে গড়ি ছিনতাই করে কি যেন বলছিলাম? গড়ি গড়ি গড়ি। Yes, yes, yes. একটা জ্বলন্ত বাস থেকে গড়ি ছিনতাই করে শালা পালিয়েছে। যদি লোকটা সন্ধান পাও তবে থানায় জানাবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ? কি যেন বলছিলাম? গড়ি গড়ি। থানায় জানাবে, থানায়, থানায়। কি যেন বলছিলাম? গড়ি গড়ি। থানায় জানাবে, থানায়। নটবর বাবু তাকে ছাড়া পেয়েছে। একই বস্তিতে ছিলাম, একসঙ্গে মাল খেয়েছি। কি দিন ধরে মিজাজ ছিল নটবর বাবুর। একদিন ওর বউটা পালিয়ে গেছে, সে থেকে ওর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। কেমন আছো, কেমন আছো এ রজনী? আরে এই নটবর বাবু যে। যাক বাবা, চিনতে পেরেছো তাহলে। আজ আমার পকেটে রেস্ট নাই। পুরানো বন্ধুরা আমাকে দেখলেই ছাতাটা আড়াল দিয়ে চলে যায়। বিচিত্র বিচিত্র এই দুনিয়া রজনী। আপনার স্ত্রী কোনো সন্ধান পেয়েছে? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। যাত্রা দলে অভিনয় করছে। বিরাট একটা বাড়ি তৈরি করেছে, বেশ সুখেই আছে। একটা মেয়ে ছিল, কোথায় জানি বিয়ে দিয়ে ফেলেছে। একটা ছেলে ছিল একটা। হ্যাঁ, ছিল ছিল ছিল। আমি জেলে যাওয়ার পরে ওই হারামজাদা শুয়োরের বাচ্চা যে কোথায় পালিয়েছে একমাত্র ভগবানই জানে। আসলে আসলে কি জানো রজনী, গাছ, বুঝলে, গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে কি করে? ওর মা। আমি আপনাকে বলিনি যে পুলিশ আমাকে খুঁজছে না? আরে নানটে তুই চিনেন নাকি নটবর বাবু? আরে চিনি মানে আমার গুণধর, মানে আমার ছেলে। নেশা করেছেন নাকি? কি বলছিস নানটে? আমি তোর বাবা আর জন্মদাতা পিতা। বাবা শব্দটার অর্থ জানো? বাবার কি কর্তব্য করেছো তুমি? কেন কোনো দিন নেই যা তুমি করনি?
মানুষের হাতে পায়ে ধরে আমি লেখাপড়া শিখেছি, বাবা বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? না! আমার বাবা নেই, আমার মা নেই, আমি এই মাটি পুরে পৃথিবীতে জন্মেছি। তোমার দেহের বিষাক্ত রক্ত আমার এই ধমনীতে বইছে, তোমার সমস্ত পাপ নীল কণ্ঠের মতো আমাকে পান করতে হচ্ছে। আমি ভালো হতে চাই কিন্তু পারি না। কেন পারি না জানো? কেন? তোমার পাপ আমাকে বিপথে নিয়ে যায়। না! আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। শুনলে রজনী, এই গুণধর পুত্রের বচনটা শুনলে? শালা, একেই বলে ঘোর কলি। আরে আমি শালা তোকে দুনিয়ার আলো দেখালাম, তুই আমাকে। ও এই প্রদীপ তাহলে কি আপনার ছেলে? আমি কিন্তু জানতাম না বাবা। আরে জানবে কি করে? সেই ছোটবেলায় কোম্পানি বাগানে দেখেছিলি ওর মা ওর নাম রেখেছিল নানটে, কিন্তু ছেলের ব্যবহারটা দেখলে ভাই, এই সমাজের উন্নতি হবে কি করে? আরে ছেলে যদি বাপকে না মানে তাহলে এই সমাজ উচ্ছন্নে যেতে বাধ্য। আসবেন কিন্তু মাঝে মাঝে। আসবো বই কি। তুমি আমার পুরানো বন্ধু, আর তো কেউ আমাকে জিজ্ঞাসাও করে না। কথা কি জানো রজনী, হাতির দয় পড়লে বেঙেও নাকি লাঠি মারে। আজ আমার পকেটে রেস্ট নেই, কোন শালা আমাকে জিজ্ঞাসা করে না। যখন আমার পকেট ভর্তি টাকা ছিল, সব শালারা এক মুঠা মাল খাবার জন্য আমার পেছনে হন্যে কুকুরের মতো ঘুরতো। আজ আমি বুঝতে পেরেছি, টাকা না থাকলে কোন শালা কাউকে জেগায় না, বুঝলে? আজ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রদীপ কি তাহলে নটবর বাবুর ছেলে? এই কথা আগে জানলে রঞ্জনের সঙ্গে আমি কোনোদিন মিলেমিশা করতে দিতাম না। যার মায়ের চরিত্র খারাপ, তার ছেলের কতটুকু ভালো হবে? নটবর বাবুর মতো স্বামীকে যে মেয়ে ছেলে ত্যাগ করে চলে যা। প্রদীপটা চলে গেছে বাবা। হ্যাঁ, শোন রঞ্জনা, তুই আর কোনোদিন প্রদীপের সঙ্গে মিলেমিশা করবে না। কেন ওর মায়ের চরিত্র খারাপ। বাবা? আগে আমি জানতাম না ওর বাবা নটবর দত্ত, ওর বউয়ের চরিত্র খারাপ ছিল। কিন্তু আমি গরিব হতে পারি, কিন্তু আমার বংশ মর্যাদা আছে। পুরোটার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবার চেয়ে মেয়েকে বরং বিষ খেলে মেরে ফেলাই পাবো। এরকম বিয়েতে আমি মত দেব না। আজ বলছো ওর মায়ের চরিত্র খারাপ, কিন্তু যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিলে, রক্ত না যার কোনো আশাই ছিল না, তখন কিন্তু ওই কুলোটার ছেলে তোমাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল বাবা। দেখ রঞ্জনা, তারপর হাসপাতাল থেকে ফিরে এসে কে তোমার সংসারে হাত দিয়েছিল? কে তোমাকে মাছ, ডিম, দুধ খাইয়ে চাঙ্গা করে তুলেছিল? ওই কুলোটারই ছেলে বাবা। কই, তখন তো তোমার বংশমর্যাদায় আঘাত লাগেনি, তোমার বিবেকে বাঁধেনি? লাথি মেরে মুখ ভেঙে দিব হারামজাদি। তোমরা সেই জাতের বংশ, যাদের বিবেক মনুষ্যত্ব বলতে কিছুই নেই। রঞ্জনা, যদি সৎ ছেলে হও, যে রক্তটা ও তোমাকে দিয়েছে, সেই রক্তটা তুমি ওকে ফিরিয়ে দিও বাবা। বেশি কথা বললে হাড় মাংস ঘুরিয়ে দিব হারামজাদি। তা তো দেবেই, তা দেবে না? আমি যে এখন উচিত কথা বলেছি। এতদিন টাকা দিচ্ছিল প্রদীপ দা, তাই সে ছিল রত্ন, আজকাল হাত গুটিয়ে নিয়েছে, এখন
সে হচ্ছে কুলোটার ছেলে। বাংলায় একটা প্রবাদ আছে বাবা, নিতে চাই দেয় না, তার হাত হাত ঘোচে। খাইয়েছে, খাইয়ে মাথাটা কিনে নিয়েছে। আরে ও যদি সৎ পথে রোজগার করে আমাকে টাকা দিত, বংশের সুপুত্র হয়ে আমি তার টাকা সুদ করে দিতাম। একা আমি একটা পয়সাও দেব না, দেখি ও আবার কি করতে পারে। মস্তান হয়েছে, ওর মতো কত মস্তানি এই বয়সে দেখলাম। আসলে শস্যের মধ্যে মুখ, পূজা কি করবে? আমার মেয়েটাই তো বাবা নয়। হ্যাঁ, বৌমা নিঃসন্দেহে ভালো মেয়ে, কিন্তু ওর মামা দেবীরা একটা অতি অভদ্র। কি অভদ্রতা করেছেন দেবী বাবু? ভাগ্নির বিয়েতে টিভি দিবে বলেছিলেন, 6 মাস পেরিয়ে গেল, জিনিসটা দেওয়া তো দূরের থাক, একদিন এসে আমার সঙ্গে দেখাও করলেন না। পাছে যদি আমি টিভিটা চেয়ে বসি, আরে আমি কি ওর মতো ছোট লোক? তোমার নিজের মুরদ নেই টিভি কিনবার? তার মানে নিজের মেয়ে নয়, বোনের মেয়ের বিয়ে দিয়েছেন দেবী বাবু। উনি পরের জন্য যা করলে তুমি তা করতে না। কোন জিনিসটা কম দিয়েছে শুনি? শুধু টিভিটাই দেয়নি, আর তাতেই তুমি বুক ফেটে মরে যাচ্ছ। একটা চরিত্রহীনের জন্য দেখছি তোমার সহানুভূতির নদীতে বান ডাকিয়ে দিলে। কি বলছো? চরিত্রহীন? নিশ্চয়, বুড়ো হয়ে মরতে বসেছে, এখন পর্যন্ত বিয়েটা করলো না। লোকটা কি দুয়া তুলসী পাতা নাকি পরম হংসের বাচ্চা? বাপের বিষয় সম্পত্তি মোয়াদার মেয়ে মানুষের পিছনে উড়িয়েছে। ওর ভাইরা বড় বড় চাকরি করে, ওকে পরিচয় পর্যন্ত কেউ দেয় না। দেবী রায় চরিত্রহীন, আর তুমি? তুমি কি? আমি পুরানো কাসুন্দি আমি ঘাটতে চাই না, আর শুনতেও তোমার ভালো লাগবে না। রাতের পর রাত শূন্য সজ্জায় একা একা আমি কেঁদেছি, আর তুমি বলগাহীন ঘোড়ার মতো ছুটেছ মেয়ে ছেলে আর মদের পিছনে। বন্ধু বান্ধব নিয়ে তুমি লাক্সারি করেছো। চুপ করবে তুমি? সেদিনও তুমি আমাকে চুপ করে থেকেছিলে, আর প্রতিবাদ করলে তুমি আমাকে প্রহার করেছো। আজ আর সেই দিন নেই, আজ পাশার দান উল্টে গেছে। ছেলেরা আমার মানুষ হয়েছে, আমার ছেলেরা তার মায়ের অসম্মান সইবে না। ধান বানতে শিবের গীত, কথাটা তুমি তুললে তাই আমি বললাম। নিজের চরিত্রে যার সহস্র ছিদ্র, অপরের সমালোচনা করে সে কোন এখতিয়ারে? তুমি যদি সৎ হতে, চরিত্রবান হতে। তোমার জ্বালাটা কোথায় তা আমি জানি। আমার জ্বালা? হ্যাঁ হ্যাঁ, তোমার জ্বালা। তোমার ছেলের লেখা নাটক আমি করতে দেইনি বলে তোমার যত আক্রোশ। কিন্তু তুমিও জেনে রাখো পদ্ম, এই চন্দ্র মাধব সেন জীবিত থাকতে তার ছেলেরা বাজারের একটা বার বনিতাকে নিয়ে বেলাল্লাপনা করতে পারবে না। আই মাস্ট। তাই কি? আমি তো মনে করেছিলাম অন্য কিছু। অন্য কথা? হ্যাঁ, নাটকের কবির চৌধুরীর চরিত্রের সঙ্গে তোমার চরিত্রের অদ্ভুত মিল রয়েছে, তাই বাবাগিরি ফলিয়ে তুমি নাটকটা বন্ধ করে দিয়েছো। তোমাকে আমি কি করব? তোমাকে আমি কি করবে? না না না, কিচ্ছু করব না। ফিস ঢালতেই পারবে, কিন্তু ফুস করার মুরত তোমার নেই। সত্যি তোমার জন্য আজ আফসোস হচ্ছে। যদি নরকের ভয় থাকে তাহলে গোবর খেয়ে আত্মশুদ্ধি করো, নইলে মরেও তুমি শান্তি পাবে না। উফ, জীবনটা আমার বিষময় করে তুললো শয়তানি। আমার যদি সাবেক দিন থাকতো, চাপকে ওর পেটে চামড়া তুলে নিতাম, কিন্তু আজ আর সেটা সম্ভব নয়। ছেলেরা আমার বড় হয়েছে, প্রতিবাদে মুখর হয়ে উঠবে। যারে জীবনে ভুল ভ্রান্তি যদি আমি করেই থাকি, তাই বলে তুমি বলবে? আরে সাধে কি আর বলে,
বাইশাত কাপড়ে মেয়ে ছেলের কাঁচা হয় না, কাঁচা হয় না। যাই বলে মামা, তুমি কিন্তু বড্ড রোগা হয়ে যাচ্ছ দিন দিন। পাগলি বেটি আমার, আরে বয়স হয়েছে না। বাজে বকো না তো, কত বয়স তোমার? বড় জোর 45। এই বয়সে আজকাল অনেকেই বিয়ে করছে। আমার কথা ছেড়ে দে মা, তুই কেমন আছিস তাই বল। ভালো আছি মামা। আচ্ছা, তোর শ্বশুর শাশুড়ি ভালোবাসেন তো? খুব। মা তো আমাকে চোখের আড়াল করতে চায় না, আর অসীম এমন পেছনে লাগে। সত্যি মামা, আমার ভাই নেই তো, তাই বোধহয় ভগবান ওই দেবরটি আমাকে মিলিয়ে দিয়েছে। আর অনিন্দ, অনিন্দ তোকে ভালোবাসে তো মা? এইটুকু আমার তৃপ্তি রে মা, সেটুকুই আমার শান্তি। তোকে সুখী করতে পেরেছি, এর চেয়ে বেশি আনন্দের আর কিছুই থাকতে নেই। তোর টিভিটা দেওয়ার চেষ্টা করছি। বাজে বকো না তো, টিভি দিতে হবে না, চাইলে দিতে হবে। কোন জিনিসটা দাওনি তুমি? কিন্তু আমি যে কথা দিয়েছি মা। দিলেই বা, তোমার জামাই বলেছে মামাকে বলে টিভি দিতে হবে না, ও নিজে কিনবে বলেছে। ও হ্যাঁ, ভালো কথা মা। অনিন্দের লেখা সেই বিষাক্ত সমাজ নাটকটার অভিনয় হয়ে গেছে? না। কেন? দিন তারিখ ঠিক হয়ে গিয়েছিল, আচ্ছা। আমাদের লেট চলে প্রায় কমপ্লিট। হ্যাঁ। মায়ের চরিত্রটা করতে এসেছিল বিজলি দেবী নামে এক ভদ্র মহিলা, কিন্তু বাবা। বিজলি? বিজলি দেবীকে চেনো নাকি মামা? আমি তো নাটক দেখি না মা, চিনবো কি করে? দারুণ অভিনয় করেন, আর মানুষ হিসেবে কি যে ভালো তুমি কল্পনাই করতে পারবে না। নাটকে উনি আমার মায়ের চরিত্র করছেন, এত অমায়িক ব্যবহার ভাবাই যায় না। বলতে গেলে এই শহরের সেরা অভিনেত্রী, অথচ মামা এতটুকু অহংকার নেই। তাছাড়া উনি কি বলেন জানো? কি বললে? আমাকে দেখি দেখতে ঠিক করে, তার নাম নাকি নন্দিনী। কি অদ্ভুত যোগাযোগ, তাই না মামা? আমার মনে হয় নন্দিনী অসব মেয়েদের সঙ্গে মেলামেশা না করাই ভালো। তুমি এই কথা বলছো? হ্যাঁ মা, ওরা তো গৃহস্থ বধূ নয়, সংসারের পবিত্রতা ওরা ঠিক বুঝবে না। ওরা হচ্ছে কাঞ্চন কন্যা, সংসারিক জীবন সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। না মামা, আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। কিন্তু অনিন্দ, সম্ভবত উনিও ছিলেন গৃহস্থ বধূ। মেয়ে যখন আছে নিশ্চয় উনি সন্তানের জননী। হয়তো ভাগ্য বিপর্যয়ে এই পথে নামতে বাধ্য হয়েছেন, তাই বলে তাকে এড়িয়ে চলতে হবে এটা আমি সমর্থন করতে পারছি না। উনিও তো আমাদের এই সমাজের মানুষ। কি আশ্চর্য, ওর সম্বন্ধে তুমি কতটুকু জানো? জানবার দরকার নেই আমার, অভিনয়ের পেশা। কিন্তু কেন একজন মহিলা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন সেটা আগে তলিয়ে দেখা দরকার। কাউকে ঘৃণা করা আমি পাপ বলেই মনে করি। তাছাড়া মানুষ হিসেবে উনি সত্যি ভালো। তোমার সঙ্গে আলাপ হলে তুমি বুঝতে পারতে আমি বাড়িয়ে বলছি না। যেমন মিষ্টি স্বভাব তেমনি সংযত ব্যবহার, মনেই হয় না। তবু অভিনেত্রী। আপনাদের অভিধানে অভিনেত্রীরা বুঝি মানুষ নয়? মানুষ ঠিকই, তবে আলাদা জগতের মানুষ, আলাদা জাতের মানুষ। ওদের সবকিছু মেকি। ওরা মঞ্চে দাঁড় করা বলি আওড়ায়, কাঁধে চোখে গ্লেসিরান দিয়ে। আমার ইচ্ছে নয় নন্দিনীর সঙ্গে ওই বিজলির কোন সম্পর্ক থাকুক। হ্যাঁ মা, আমি কিন্তু ঝড়ের সংকেত পাচ্ছি। ওই বিজলি তোমাদের শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালাবে। আশা করি আমার সতর্কবাণী তোমাদের মনে থাকবে অনিন্দ। কারণ তোমাদের চলার পথ আর ওদের চলার পথ সম্পূর্ণ আলাদা। সীমা, মামা, মামা, আশ্চর্য ব্যাপার, মামা যেন ঠিক বাবার কথার প্রতিধ্বনি করে গেল। আমি জানতাম মামা উদার, কিন্তু বুঝতে পারছি না ওই বিজলি দেবীর উপর ওদের তো আক্রোশ কেন। কথাটা আমার মনে জেগেছে জানো। বাবা চাইছে না বিজলি দেবীর সঙ্গে আমরা অভিনয় করি, আর মামাও বাবার সুরে সুর মিলিয়ে গেল। কি গো নন্দিনী, তোমাদের নাটকটা হচ্ছে তো? নাটক আপনি বসুন। আপনি বসুন মাসিমা, আপনি বসুন, আপনি বসুন। অনিবার্য কারণে নাটকটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। আজই আপনাকে খবর পাঠাতাম, ভালো হলো আপনি যখন এসে গেছেন। কিন্তু হঠাৎ নাটকটা বন্ধ হলো কেন? বাবা নিষেধ করেছেন, বলছেন। কিন্তু লেখাটা তো খুব ভালো হয়েছিল মা। নাটক হচ্ছে সমাজের দর্পণ। ভদ্র পোশাকের আড়ালে কত অসৎ মানুষ যে এই সমাজে বাস করছে একমাত্র লেখকরাই পারে তাদের
নন্দিনী তুমি বরং একটু মিষ্টি। আচ্ছা না 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 বললে আমি শুনবই না। আপনি তো বলেছেন আমি আপনার মেয়ের মতো, তাই যদি তাহলে তো আপত্তি করছেন কেন? আপনার সঙ্গে কথা বলুন, বেশিক্ষণ আমি আপনাকে আটকে রাখবো না। তোমার নাটকের চরিত্রটা তুমি বললাম বলে রাগ করলে না না তো না না বাবা? না, না, আপনি আমাকে তুমি বলবেন। তোমার নাটকের চরিত্রটা সম্পূর্ণ বাস্তব, আমার খুবই ভালো লেগেছে। এই পুরুষ শাসিত সমাজের মেয়েরা যে কত বড় অসহায় তারই জীবন্ত চিত্র এঁকেছিলে তুমি। দাদা কি হবে? আমাদের সমাজের মধ্যমণিরা বলবে ওরা নরকের পাক খাচ্ছে। আসলে সমাজের বাস্তব বুকরা তাদের নিজেদের কুচ্ছিত ছবিটা দেখে